সাথে আর কি ছিল সার্ভাইকাল ক্যাপ। তারপর হচ্ছে ঠিক আছে। সো লেটস স্টার্ট। হ্যাঁ এই হয়ে গেছে, কি হলো কি, চুপ করো। So the vaginal diaphragm ক্ষেত্রে কি থাকে? ঠিক আছে। তার সাথে হচ্ছে অক্টোজাইনাল ইনফিউশন। তখন হয়ে যাবে ঠিক আছে, এই এবারে চলো শুরু করি। সো ভ্যাজিনাল স্পঞ্জেস, ওকে, তো আমাদের ভ্যাজিনাল স্পঞ্জেস ইউজ করা হয়, আর কি ইউজ করতে পারে, উই ক্যান ইউজ সার্ভাইকাল ক্যাপস অ্যান্ড ভ্যাজিনাল ডায়াফ্রাম। তো ভ্যাজিনাল স্পঞ্জেসে কি থাকে, নোনোজাইলোনোন 9, NO নোনো জাইনোলোন 9, 1 গ্রাম, 1 গ্রাম উইথ একটা ক্যাপ, এটার সাথে একটা ক্যাপ থাকে। সো দ্যাটস অল অ্যাবাউট ভ্যাজিনাল স্পঞ্জেস। এবার এখানে হচ্ছে ভ্যাজিনাল স্পঞ্জেসের কি ফাংশন, কি ফাংশন হচ্ছে ডিক্রিজড এসটিডি, এইচআইভি এর উপর কোনো ফাংশন নেই, এইচআইভি এর উপরে কোনো ফাংশন নেই, except the HIV all the other STDs they can prevent. নেক্সট হচ্ছে কখন রিমুভ করব, আফটার 6 আওয়ার্স অফ সেক্স, 6 ঘন্টা পরে ম্যাক্সিমাম, উই ক্যান রিমুভ ইট ম্যাক্সিমাম 24 আওয়ার্স। সো ধরো কেউ ভুলে গেছে, someone has forgotten to remove it, okay, after 6 hours, তো কি হতে পারে, লোকাল ইনফেকশন হবে, রাইট, তো সেখানে আমার ইনফেকশন হতে পারে। ইনফেকশনটা কি হতে পারে, 24 ঘন্টা হয়ে গেলে টক্সিক শক সিনড্রোম, কি হবে, টক্সিক শক সিনড্রোম হতে পারে, ঠিক আছে। সো দ্যাট ইজ এ রিস্ক, সো ইউ হ্যাভ টু
remove it within 24 hours as soon as possible after 6 hours. Okay, কি থাকে 1 গ্রাম nonoxynol 9, okay, with a cap, এইটুকুই হচ্ছে থাকে। নেক্সট হচ্ছে vaginal diaphragm and cervical CS, cervical caps and vaginal diaphragm। তো এখানে vaginal diaphragm আর cervical cap এখানে একই থাকে, nonoxynol 9। আর কি থাকে, সো ব্যাপারটা হচ্ছে এখানে কিছু স্পার্মিসাইড ইউজ করা হয়। ওকে, সো দে আর ইউজড উইথ স্পার্মিসাইডস। ইউ নো স্পার্মিসাইডস যারা স্পার্মকে মেরে দেয়, জাস্ট লাইক ইনসেক্টিসাইডস, জাস্ট লাইক পেস্টিসাইডস, এখানে আমরা বলি স্পার্মিসাইডস। ওকে, সো দে উইল কিল দ্য স্পার্মস। তো জাস্ট স্পার্মিসাইড বলে ইউজ করা হয়। দিস nonoxynol ইজ নাথিং বাট এ স্পার্মিসাইড। এখানে আমার কি কি স্পার্মিসাইড ইউজ হচ্ছে, nonoxynol 9, octozynol and menfegol, MENFE, menfegol. So these are some spermicides that are used in cervical caps or vaginal diaphragm. তো এদের কি ফাংশন? অফ কোর্স ফাংশন হচ্ছে ব্যারিয়ার্স ফর স্পার্ম। নেক্সট কি হয়? অফ কোর্স নেক্সট পয়েন্ট আমি অলরেডি বলে দিয়েছি, দে আর ইউজড উইথ স্পার্মিসাইডস। সো ইউজড উইথ স্পার্মিসাইডস। ওকে, কি স্পার্মিসাইডস? এইগুলো। নেক্সট হচ্ছে সেম আফটার 6 আওয়ার্স রিমুভাল, 6 ঘন্টা পরে রিমুভ করতে হবে। ওকে, এন্ড এটা হচ্ছে গিয়ে সেই রিস্ক ফ্যাক্টর একই। ইফ ইউ ফরগেট টু রিমুভ ইট এন্ড 24 আওয়ার্স হ্যাজ বিন পাসড, the patient can suffer from toxic shock syndrome. Patient can go into shock হচ্ছে। আর আরেকটা হচ্ছে সেম জিনিস, এসটিডি প্রিভেন্ট করে, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজেস, বাট এইচআইভি কে প্রিভেন্ট করে না। ও তাই এসটিডি কে প্রিভেন্ট করে, বাট এইচআইভি এর ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হাত নেই। ওকে, এইচআইভি প্রিভেন্ট করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট হাত নেই, বাট দে ক্যান প্রিভেন্ট দ্য আদার এসটিডিস। এই বসো। নেক্সট হচ্ছে, বসে পড়ো। নেক্সট হচ্ছে কি, এবারে স্পার্মিসাইডস এর ক্ষেত্রে, এবারে এই স্পার্মিসাইডস গুলো বলছে, দি স্পার্মিসাইডস হোয়াট ইজ देयर মোড অফ অ্যাকশন। মনে করো স্পার্ম যখন পড়েছিলাম, স্পার্মে একটা এরকম মেমব্রেন ছিল, ওই মেমব্রেনটাকে ওরা পুরো ডিসরাপ্ট করে দেয়। সো মেমব্রেন ডিসরাপ্ট করে দিলে কি হবে? হোয়াট উইল হ্যাপেন when membrane is disrupted? এখানে যেসব এনজাইম গুলো ছিল, মেমব্রেন স্ট্রাকচার এগুলো যদি থাকে, তো ভিতরে যেগুলো আছে নিউক্লিয়াস এন্ড অল, ওগুলো হচ্ছে গিয়ে ডিসলভ হয়ে যাবে, মানে এগুলো ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দে উইল বি okay slowly degraded and the enzymes will be scattered around, enzymes will be released prematurely. তো এই হচ্ছে ব্যাপার, আগে থেকেই যদি মেমব্রেনটা রিমুভ হয়ে যায়। সো দিস স্পার্মিসাইডস ওয়ার্কস বাই দিস ফাংশন। কি করে? দে অ্যাকচুয়ালি ডিসরাপ্ট দ্য মেমব্রেন অফ ইওর স্পার্ম। স্পার্মের উপর একটা মেমব্রেন ছিল অ্যাক্রোজোমা ক্যাপের নিচে, ওই মেমব্রেনটাকে ওরা ডিসরাপ্ট করে দেয়। তো দ্যাট ইজ দ্য বেসিক ফাংশন অফ সার্ভাইকাল ক্যাপস অন ভ্যাজাইনাল ডায়াফ্রাম। এবারে নেক্সট হচ্ছে ওসিপি। ওসিপি ইউ অল নো, ওরাল কন্ট্রাসেপটিভ পিলস। দু রকম পিল হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন পিল, আর একটা প্রোজেস্টেরন অনলি পিল। দ্যাট উই উইল ডিসকাস আন্ডার প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভস এর আন্ডারে। প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভস এর আন্ডারে আমরা ডিসকাস করব। সো প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভস তিন রকম হয়, একটা হচ্ছে পিলস, আরেকটা হয় ইমপ্লান্টস, ওটা আমরা এটা ঠিক পরে ডিসকাস করব, এন্ড অ্যানাদার ইজ ইওর ইনজেকশন। So all three forms are available in India now. So estrogen plus progesterone, okay, so combined pill, এগুলো আরেকটা নাম কি combined pill, বা অনেক সময় মিনি পিলও বলে। ওকে, combined pills or mini pills। মিনি পিলসটা আমরা একটু কম ইউজ হয়, বাট combined পিলসটা মেইনলি ইউজ হয়। কম্বাইন্ড কেন বুঝতেই পারছো। সো এদের ইন্ডিভিজুয়াল ফাংশন কি? ইস্ট্রোজেনের ইন্ডিভিজুয়াল ফাংশন হচ্ছে এফএসএইচ কে ডাউন করবে, ওই যে রেগুলেশনে যেটা ছিল নেগেটিভ ফিডব্যাক। দেন প্রোজেস্টেরনের কাজ হচ্ছে এলএইচ কে ডাউন করবে, এন্ড বোথ অফ দেম টুগেদার দে অ্যাকচুয়ালি ডিক্রিজ দ্য লেভেল অফ জিএনআরএইচ। এবার বুঝতেই পারছো, যদি এফএসএইচ এন্ড এলএইচ যদি ডিসরাপ্ট হয়, তাহলে কি হবে? ধরো এফএসএইচ যদি ডিসরাপ্ট হয়, দেন দ্য ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, সো দ্য ফলিকুলার গ্রোথ, ওই গ্রোথটাই হবে না। ওকে, সো গ্রাফেন ফলিকল ইট উইল নট বি created properly, because graphene follicle এর জন্য আমার কি দরকার ছিল? ম্যাক্সিমাম FSH receptor, হাই নাম্বার অফ FSH itself। তো যদি FSH deficiency হয়ে যায়, even if there are a lot of receptors, the available FSH is very less, তো graphene follicle development হবে না। নেক্সট, যদি graphene follicle development হয়েও যায়, সেকেন্ড ব্যারিয়ার আছে LH। LH surge is needed for ovulation, very important. So if your LH level is low, তাহলে LH আমার সার্চ কি করে হবে? সার্চ উইল নট বি পসিবল, এন্ড ইফ দ্য সার্চ ইজ নট পসিবল, কতক্ষণ আগে হয় বলো?
24 থেকে 36 ঘন্টা আগে শুরু হয়, 10 থেকে 12 ঘন্টা আগে পিকে পৌঁছায়। ওই ছকটায় বলেছিলাম। সো দিস LH সার্জ will not be achieved, and LH surge achieve না হলে there will be no ovulation. এটাকে আমরা কি বলি? anovulation, right? Just like anemia, আমরা এখানে anovulation, anovulation, তার মানে হচ্ছে ওভুলেশন বন্ধ হয়ে গেছে, ওভুলেশন হচ্ছে না। সো এটাই হচ্ছে এর মেন মোড অফ অ্যাকশন, অ্যানোভুলেশন। আর অনেক জায়গায় লেখা থাকে ইনহিবিট ওভুলেশন, একই ব্যাপার। ওকে, সো মোড অফ অ্যাকশন কি? মোড অফ অ্যাকশন হচ্ছে এটা। নেক্সট আর কি? সার্ভাইকাল মিউকাস, they thicken the cervical mucus. Cervical mucus is thickened. ওই যে ওখানে বলেছিলাম যদি সার্ভাইকাল মিউকাস থিকেন হয়ে যায়, ইট উইল বি ডিফিকাল্ট ফর দ্য স্পার্ম টু মুভ ইনসাইড। সার্ভাইকাল মিউকাস হয়ে গেল। নেক্সট এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি। এই যে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলগুলো কমে আছে, ইট উইল কজ এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি। এটা ভালো করে মনে রাখবে, দিস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা আমি এক্ষুনি বলবো। এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি হয়। ওকে, সো এবার ধরো বাই চান্স কোনোভাবে দুটো প্রসিডিউরই ফেল করে গেল, ওভুলেশন হয়েও গেল, হ্যাঁ, বাচ্চাটা ধরো চলে আসছে জাইগোট, সেখানে আমার থার্ড লাইন একটা মেকানিজম আছে, সেটা হচ্ছে এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি। অ্যাট্রোফি হলে কি হবে? আমার ইমপ্ল্যান্ট হওয়ার জায়গা পাবে না, তাই না? সো ইমপ্ল্যান্ট হওয়ার যদি জায়গা না পাই, তো সেখানে আমার জাইগোট থেকে ওগুলার হবে না। ওকে, নেক্সট যে ডেভেলপমেন্ট, ওটা তো হচ্ছে গিয়ে সেই ইমপ্ল্যান্টেশনের পরেই শুরু হয়। তো অল অফ দোজ ডেভেলপমেন্টস দে উইল বি নট বি এবল টু পসিবল। তো এইগুলো হবে না। এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি হচ্ছে থার্ড লাইন অফ মেকানিজম, অ্যান্ড দিস ইজ দ্য কন্ট্রাসেপশন অফ চয়েস। অনেক সময় কিছু টার্ম তোমরা দেখবে এরপরে, লাইক ফার্মাতে রেগুলারলি দেখবে সিওসি অর মানে ডিওসি মেনলি দেখবে। ডিওসি মানে ড্রাগ অফ চয়েস, সিওসি এখানে লিখে কন্ট্রাসেপশন অফ চয়েস ইন কেস অফ নিউলি ম্যারিড। ওয়াই? বিকজ নিউলি ম্যারিড কাপলস আর অফেন প্যাশনেট, ওরা হচ্ছে গিয়ে তোমার ব্যারিয়ার মেথড মানে কন্ডোম ইউজ করতে পছন্দ করে না। সো দেখবে ওই নতুন বিয়ে হয়েছে ওই মেয়েরা ম্যাক্সিমাম হচ্ছে পিলগুলো নেয়। ওকে, সো contraception of choice in case of newly married couples এর জন্য এটা contraception of choice. ওকে, এইবার খুব ইম্পর্টেন্ট জিনিস, এই যে দেখো endometrial atrophy হচ্ছে, so this endometrial atrophy will cause what? Bleeding like symptoms, তাই না? এটাকেই বলছে স্পটিং। এবার নর্মাল আমাদের menstrual সাইকেলে আমাদের 0 to 5 day you will have normal menstrual bleeding, that is your time period. After this any bleeding until the menstruation cycle ends, it is called as spotting. এটা হচ্ছে গিয়ে এরকম র্যান্ডম রেগুলার ব্লিডিং হবে না, এবং ছোট ছোট স্পট পড়তে পারে। এটা আর কিছুই নয়, দিস ইজ নাথিং বাট দিস এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি। ওখান থেকে কিছু এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি হলে সাম ভেসেলস দে উইল বি ডিসকার্ডেড, তাই না? আর এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফির জন্য সেই মেটেরিয়ালটা কিছু আছে। সো অল অফ দোস উইল কজ স্পটিং। ওকে, এবার স্পটিং হচ্ছে গিয়ে ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইকের মধ্যেও হতে পারে, থার্ড উইক থেকে ফোর্থ উইকের মধ্যেও হতে পারে। সো ইন কেস অফ স্পটিং you have to understand এখানে কটা হরমোন কাজ করছে? দুটো হরমোন। সো ফর দ্য ফার্স্ট 2 উইকস, ওকে, বা ফার্স্ট হাফ অফ দ্য সাইকেল আপ টু 14 ডেজ, এই ফার্স্ট হাফে মানে 5 থেকে 14 দিনের মধ্যে, ডিউরিং দিস টাইম ইফ এনি কাইন্ড অফ স্পটিং হ্যাপেন্স, ইট ইজ রেসপন্সিবল, ইস্ট্রোজেন হচ্ছে রেসপন্সিবল। আর যদি সেকেন্ড হাফে মানে আফটার 14 আনটিল 28 যদি এটা হয়, তাহলে আমার কি রেসপন্সিবল? প্রোজেস্টেরন রেসপন্সিবল। অনেক সময় জিজ্ঞেস করে ফার্স্ট হাফে স্পটিং হলে হুইচ ইজ দ্য হরমোন দ্যাট ইজ মোর রেসপন্সিবল, সেকেন্ড হাফে স্পটিং হলে হুইচ ইজ দ্য হরমোন হোয়াট ইজ মোর রেসপন্সিবল। সো ইস্ট্রোজেন ইন দ্য ফার্স্ট হাফ অফ দ্য menstrual cycle, progesterone is in the second half of the menstrual cycle. এই হচ্ছে ব্যাপার। এইবার এখানে হচ্ছে অ্যাকশন, অ্যাকশন এদের দেখতে হবে কি কি ভাবে কাজ করে। সো মোড অফ অ্যাকশন কিছু ওখানে বললাম। নেক্সট হচ্ছে আরো কিছু বেনিফিটস আছে, দেয়ার আর আদার বেনিফিটস অলসো, দেয়ার আর ফিউ আদার বেনিফিটস, সেগুলো এবার পরপর লেখো কি কি বেনিফিটস আমরা এই পিলগুলো থেকে পেতে পারি। দেখো, ড্রাগ অফ চয়েস, আদার বেনিফিটস। ফার্স্ট বেনিফিট কি? কন্ট্রাসেপশন, রাইট? তো আদার কিছু বেনিফিটসও আছে। আদার বেনিফিটস, তো ফার্স্ট ড্রাগ অফ চয়েস ইন 3টি ডিজিজ আছে, সেখানে ড্রাগ অফ চয়েস হিরসুটিজম, নেক্সট হিরসুটিজমের সাথে ঠিক আছে, হিরসুটিজমের সাথে ইরেগুলার সাইকেল। ওকে, যদি ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হয়, এটাকে আমরা কি বলি অনেক সময়? ডিসমেনোরিয়া, তাই না?
সো ইরেগুলার menstrual cycle and also না আর কিছু না, এটাই আমি দুবার লিখেছি, একবার ইরেগুলার লিখেছি, একবার ডিসমেনোরিয়া লিখেছি, অল অফ আর সেম। হ্যাঁ, এবার এখানে তোমাকে দেখতে হবে ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেল হলে ম্যাক্সিমাম তুমি কোন প্রবলেম, হোয়াট ইজ দ্য সিম্পটম দ্য পেশেন্ট উইল কমপ্লেন অ্যাবাউট? পেইন, প্রচুর পেইন হবে। আপনার ফোন পড়ে গেল, দেখুন না ফোনটা একটু অফ করে দিন না, কে বারবার ফোন করছে, ওই চেয়ারে আছে। সো এখানে আমার সিম্পটম কি দেখতে পাবে, ইরেগুলার মেনস্ট্রুয়াল সাইকেলে পেইন হবে, প্রচন্ড পেইন হবে, তো দ্যাট ইজ দ্য মেন সাইন, পেশেন্ট কমপ্লেন করবে, ঠিক আছে। আর তাছাড়া বেসিক কমপ্লেন তো করবে যে আমার সময় মতো হচ্ছে না, ডেট গুলো এদিক ওদিক হয়ে গেছে, ঠিক আছে। ও এখানেই ছিল, দেখতে পাইনি। ওকে, সো এইগুলো হচ্ছে আদার বেনিফিটস। আরো আদার বেনিফিটস এর ফার্স্টে একটা হলো, আরো বেনিফিটস আছে, লেখো 2 নাম্বার, মেনুরেজিয়া। In case of menorrhagia, you can provide OCPs. এক নাম্বার কি ছিল, ড্রাগ অফ চয়েস ইন ওই দুটো, হিরসুটিজম আর ছিল তোমার ডিসমেনোরিয়া, রাইট। 3 নাম্বার হচ্ছে আর কি বেনিফিটস, ফাইব্রয়েড ইউটারাস, ফাইব্রয়েডস। 4 নাম্বার 4 এন্ডোমেট্রিওসিস, লেফট। এন্ডোমেট্রিওসিস। 5 হচ্ছে ওভারিয়ান সিস্ট, ওভারিয়ান সিস্ট অর ওভারিয়ান সিএ, মানে কার্সিনোম। ওভারিয়ান সিস্ট এন্ড ওভারিয়ান সিএ এইগুলো যদি থাকে, দেন ইউ ক্যান ইউজ ওসিপিস, ওকে। এই হলো ব্যাপার। এইবার নেক্সট ওসিপি, এবার ওসিপি রিলেটেড আমার কিছু ক্যান্সার হতেও পারে, নাও দিস থিংস ইট ইজ হেল্পিং, বাট কিছু কিছু জিনিসে আরো কিছু জিনিসও প্রিভেন্ট করবে। কি কি প্রিভেন্ট করে? সো দিস থিংস আফটার দ্য ডিজিজেস আর হ্যাপেনিং ইউ ক্যান ইউজ দ্য ওসিপি। সো এগুলো হচ্ছে ট্রিটমেন্ট। দে ক্যান অলসো প্রিভেন্ট সাম ডিজিজেস, মানে ওগুলো যদি ওসিপি যদি কেউ নেয়, দেন দেয়ার উইল বি সাম ডিজিজেস হুইচ হ্যাভ লেস চান্স টু অকার। সো এটা অকার হওয়ার পরে আমি ওষুধ হিসাবে দিচ্ছি, কিছু কিছু ওষুধ আছে প্রিভেনশন করবে কিছু কিছু ডিজিজ। সো প্রিভেন্টস কি কি ডিজিজ করে, লেখো এন্ডোমেট্রিয়াল সিএ, সিএ মানে কার্সিনোমা। নেক্সট হচ্ছে কোলোরেক্টাল সিএ, and finally next হচ্ছে benign, any kind of breast condition which is benign. So benign breast conditions, any kind of benign breast conditions you can, এটা প্রিভেন্ট করে, ওকে হওয়ার আগেই ও আটকাচ্ছে, ওটা হওয়ার পরে আমি ওষুধটা দিচ্ছি, আর মোড অফ অ্যাকশন হচ্ছে ওটা। তো এই হচ্ছে এদের ব্যাপারে। এইবার কিছু রিস্ক আছে, রিস্ক কি কি, ঠিক যেমন কিছু ক্যান্সারকে ওরা প্রিভেন্ট করছে, কিছু ক্যান্সারকে ওরা ট্রিটমেন্ট হিসেবে ওষুধ দিচ্ছি, দেয়ার আর সাম রিস্কস অলসো, দুটো বেশি না। সার্ভাইকাল সিএ রিস্ক থাকে, ওকে। আরেকটা রিস্ক থাকে, সেটা হচ্ছে ব্রেস্ট কার্সিনোমা। সো ম্যালিগন্যান্সি দে প্রিভেন্ট, বাট বিনাইন বিনাইন দে প্রিভেন্ট, বাট ম্যালিগন্যান্ট, বা আমি এত কিছু না লিখে ব্রেস্ট সিএ লিখে দিই। সো ম্যালিগন্যান্ট দে হচ্ছে রিস্ক ফ্যাক্টর, বাট বিনাইন কে প্রিভেন্ট করে, ঠিক। এই হচ্ছে ব্যাপার। আর স্পটিংটা বলে দিয়েছি। সো দ্যাটস হচ্ছে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন পিল। এইবার এদের কিছু কি কি ওষুধে দেব, কি কি ওষুধে দেব না, কেন খাবো সব বললাম। এবারে আর কিছু জিনিস বাকি রইলো, সেটা কি কন্ট্রাইন্ডিকেশন। কিছু কিছু ক্ষেত্রে ইন সাম ডিজিজ ইউ ক্যান নট পুট দ্য পেশেন্ট অন ওসিপি, তো সেইগুলো এবার আমাকে লিখতে হবে। লেখো কন্ট্রাইন্ডিকেশন। কোন কোন ক্ষেত্রে আমরা দিতে পারবো না? অফকোর্স আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং। কেন আনডায়াগনোসড ভ্যাজাইনাল ব্লিডিং এ কেন দিতে পারবো না? বিকজ এন্ডোমেট্রিয়াল সিএ হলে, সরি এন্ডোমেট্রিয়াল সিএ কেন বলছি, যদি আমি ওসিপি দিই তাহলে আমার কি হতে পারে, স্পটিং হতে পারে। সো অলরেডি আমার আনডায়াগনোসড ব্লিডিং আছে, সেখানে আমি আবার করে কেন দেবো, রাইট? তাহলে ব্লিডিংও বাড়তে পারে এন্ড ডায়াগনোসিসে প্রবলেম হবে। উই উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড কি ইফ ইটস স্পটিং অর ইফ ইটস হ্যাপেনিং ডিউ টু এনিথিং এলস, রাইট? তো আমার চিকিৎসায় দেরি হয়ে যেতে পারে। সো
অ্যান্ড ডায়াগনোসিসও ভুলভাল হতে পারে। সো এবার ডায়াগনোজ হয়ে গেল তখন আমার প্রবলেম নেই, ঠিক আছে। আনডায়াগনোজ ভ্যাজাইনাল ব্লিডিং, ওকে, উইল বি অ্যাভয়েডিং দ্য ওসিপি, আমরা খাবো না আনডায়াগনোজড ভ্যাজাইনাল ব্লিডিং। নেক্সট আর কি, হিস্ট্রি অফ থ্রম্বোসিস, ওকে, history of thrombosis, then stroke, then coronary artery disease, CAD, coronary artery disease, ওকে। সো এই জিনিসগুলোর হিস্ট্রি থাকলে আমরা দেব না। বাট কেন তুমি জিজ্ঞেস করতেই পারো, তার কারণ এই হচ্ছে গিয়ে তোমার ক্লটিং ফ্যাক্টরস। সো ইন প্রেগনেন্সি বা কখনো কখনো যদি ক্লটিং ফ্যাক্টরস আমার বেশি থাকে, স্পেসিফিক্যালি ইন প্রেগনেন্সি অ্যান্ড বিফোর দ্যাট, যদি আমার ক্লটিং ফ্যাক্টরস বেশি থাকে, প্রেগনেন্সির সময় তো ওসিপি খেতে হবে না, বাট এমনি যদি ক্লটিং ফ্যাক্টর যদি আমার লেভেল হাই থাকে তখন আমরা, আবার প্রেগনেন্সিতে ক্লটিং ফ্যাক্টর হাই হয় এটা জাস্ট এমনি ওখানে লিখেছি, বাট যদি তোমরা ক্লটিং ফ্যাক্টর বেশি থাকে তাহলে আমরা দেবো না, বিকজ হিস্ট্রি অফ থ্রম্বোসিস, স্ট্রোক এগুলোতে এমনিতেই আমার কন্ট্রাইন্ডিকেশন আছে, তার মধ্যে যদি আমার ক্লটিং ফ্যাক্টর বেশি থাকে তাতে যদি আমি দিই সো রিস্ক আরো বেড়ে যাবে, তাই না। তো এই হলো সেকেন্ড। থার্ড, হিস্ট্রি অফ সিতে কি, সিতে হচ্ছে প্রেগন্যান্সি। অফকোর্স যদি প্রেগন্যান্ট হয়ে যায় আমি ওসিপি আর কেন নেব, তো প্রেগন্যান্সিতেও আমাকে আর খেতে হবে না। ডিতে হচ্ছে সিভিয়ার, সিভিয়ার কি হাইপার কোলেস্টেরেমিয়া, কোলেস্টেরল লেভেল যখন অনেক বেড়ে যাবে, এন্ড আরেকটা কি ট্রাইগ্লিসারিডিমিয়া। ওয়াই, কারণটা কি, কেন দেব না, কারণ আমাদের হচ্ছে গিয়ে যে মেটাবলিজম লিভারের, ইস্ট্রোজেন হচ্ছে গিয়ে আমার ফার্স্ট কথা হচ্ছে ইস্ট্রোজেন ইনক্রিজেস ট্রাইগ্লিসারাইড, ইস্ট্রোজেন ট্রাইগ্লিসারাইড লেভেল বাড়ায়, তো সেই জন্য অলরেডি ইস্ট্রোজেন জন্য ইনক্রিজ হচ্ছে, তো যদি হাইপার থাকে আমি কেন দেব, রাইট। এটা ফার্স্ট। আর সেকেন্ড হচ্ছে লিভারের মেটাবলিজম কমে যায়, সো মেটাবলিজম, সো লিভারে মেটাবলিক ফাংশন, তো মেটাবলিক ফাংশনস ইন লিভার, মেটাবলিক ফাংশনস ইন লিভার, এটাও আমাদের নর্মালি হচ্ছে গিয়ে ডিক্রিজ হয়, ওকে, যদি আমরা এই পিলটা ইউজ করি। এটার জন্য কি কি প্রবলেম হতে পারে, ফার্স্ট ক্লটিং ফ্যাক্টরের প্রবলেম হতে পারে, কারণ লিভারে মেটাবলিক ফাংশন থেকে কিছু ক্লটিং ফ্যাক্টর হয়। সেকেন্ড কি প্রবলেম হতে পারে, এই যে গ্লিসারিডেমিয়ার প্রবলেম হতে পারে। সো এই জিনিসগুলোর জন্য কোনো যখন যদি লিভারের মেটাবলিক ডিসফাংশন থাকে, হ্যাঁ, বা মেটাবলিক ফাংশন যদি ডিক্রিজড হয়, উই উইল নট বি প্রোভাইডিং, ওকে, কোনো রকম মেটাবলিক ডিসঅর্ডার, মেটাবলিক ডিসফাংশন যদি থাকে ইন লিভার, আমরা এগুলো প্রোভাইড করতে পারবো না, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার ব্রেস্ট সিএ। ব্রেস্ট সিএ কেন দেবো না, অফকোর্স কারণ রিস্ক তো এমনিতেই আছে, তো সেখানে আমি আবার ব্রেস্ট সিএ হলে আমি সেখানে কেন দেবো। সো ই 5 নাম্বার পয়েন্ট। 6 নাম্বার পয়েন্ট হচ্ছে লিভার ফেলিওর। অফকোর্স এখানেও হচ্ছে গিয়ে আমার পেছনে রিজনটা এটাই আসবে যে ইন লিভার ফেলিওর ইউর মেটাবলিক ফাংশন ইজ অলরেডি ডিক্রিজড, তো সেখানে আমি তোমার আর আমি ওসিপি ইউজ করব না। সো when there will be liver failure you cannot use it। 6 নাম্বার। 7 নাম্বার লেখো স্মোকার্স। স্মোকার্স স্পেসিফিক্যালি যদি মোর দ্যান 35 ইয়ার্স হয়। 8 নাম্বারে হচ্ছে ভাস্কুলার ডিসঅর্ডারস। if there is any kind of vascular disorders আমরা ওসিপি দেব না। নেক্সট হচ্ছে তোমার হাইপারটেনশন আনকন্ট্রোলড হাইপারটেনশন, ঠিক আছে, আনকন্ট্রোল স্টেট ওষুধের মধ্যে থাকলে আমরা খেতে পারি। এবার দেখতে হবে আমাকে লেভেলটা, তো কত পর্যন্ত হয়েছিল, 5 6 7 8 9, 9 নম্বরে কি বললাম হচ্ছে আনকন্ট্রোলড এইচটিএম মানে হাইপারটেনশন, আনকন্ট্রোলড।
নেক্সট 10 নাম্বার, ও অফকোর্স এখানে একটা লিমিট তোমাদের লেখো, মোর দ্যান 160/110, এটা আনকন্ট্রোলে আসছে। নেক্সট হচ্ছে মাইগ্রেন। ওকে, মাইগ্রেন উইথ অরা। যদি পেশেন্টের মাইগ্রেন থাকে, মাইগ্রেনে যদি অরা তুমি দেখতে পাও, দেন উইল বি নট বি এবল প্রোভাইডিং ওসিপি। 11 নাম্বার হচ্ছে আফটার হচ্ছে গিয়ে ডেলিভারি ফর 21 ডেজ। এটার পেছনে রিজনটা কি? সেম রিজন এই প্রেগন্যান্সিটা এখানে লেখা আছে, ওই কারণে প্রেগন্যান্সিতে অলরেডি ক্লটিং ফ্যাক্টর বেশি থাকে। নাও আফটার দ্য বেবি ইজ ডেলিভার্ড, ইট উইল টেক সাম টাইম ফর দিস ক্লটিং ফ্যাক্টর টু কাম ডাউন, তাই না? তো এই 21 দিন 21 to 30 ডেজ এরকম লাগে কমতে, 20 থেকে 30 ডে। তো 21 ডেজ অবধি ওরা ইউজ করতে মানা করছে, আফটার ডেলিভারি ফর 21 ডেজ। কেননা অলরেডি আমার থ্রম্বোসিস এইগুলোর প্রবলেম থাকলে আমরা ইউজ করছিলাম না ওসিপি, সো এখানে সেই প্রবলেমটাই হতে পারে, রাইট? যদি আমার ক্লটিং ফ্যাক্টর বেশি থাকে ডেলিভারির সময় থেকে, সো আফটার 21 উইদিন 21 ডেজ ইট ডাজন্ট ডিক্রিজ মাচ, তো সেই জন্য থ্রম্বোসিসের ভয় থাকে। ওকে, তো সেই জন্য আফটার ডেলিভারি ফর 21 ডেজ ফর 3 উইকস আমরা কোনো রকম ওসিপি দেব না। তো 11টা রিজন আছে, ঠিক আছে? 11টা রিজনের মধ্যে আনডায়াগনোজড ভ্যাজানাল ব্লিডিং, হিস্ট্রি অফ থ্রম্বোসিস, স্ট্রোক, করোনারি আর্টারি ডিসঅর্ডার বা করোনারি ডিজিজ, প্রেগন্যান্সিতে আমরা ইউজ করবো না, অবভিয়াস রিজন। ডি সিভিয়ার কি? সিভিয়ার হাইপার কোলেস্টেরোমিয়া এন্ড ট্রাইগ্লিসারিডেমিয়া। ই ব্রেস্ট কার্সিনোমাতে ইউজ করবো না। এফ 6 নাম্বার লিভার ফেলিওরে আমরা ইউজ করবো না। নেক্সট স্মোকার মোর দ্যান 35 এজে ইউজ করবো না। ভাস্কুলার ডিসঅর্ডারে ইউজ করবো না। দেন আনকন্ট্রোল হাইপারটেনশন, ওখানে আমরা দেবো না 160/110 এর উপরে যদি থাকে। দেন মাইগ্রেন উইথ অরা, ইফ দ্য পেশেন্ট হ্যাজ মাইগ্রেন উইথ অরা আমরা এগেইন ইউজ করবো না। লাস্ট 11 নম্বরে আফটার ডেলিভারি ফর 21 ডেজ কেন ইউজ করবো না? ওই কারণে প্রেগন্যান্সিতে ক্লটিং ফ্যাক্টর বেশি থাকে। তো এই হচ্ছে আমার ওভারঅল ই প্লাস পি। এইবারে এখানে একটা ভালো ছক আছে, মিসড পিল। এবার এই পিল তো অনেকেই মিস করে, তো মিস করলে কি করবে সেটা তোমাকে জানতে হবে। ও ভালো কথা, ওসিপি ক্যারেক্টারিস্টিক্স, ওসিপি ইজ নট টেরাটোজেনিক। ইউজুয়ালি টেরাটোজেনিক মানে কোনো ক্যান্সার করবে, ইউজুয়ালি দে আর নট টেরাটোজেনিক। রিস্ক থাকতে পারে বাট ডাইরেক্টলি কোনো কিছু করে না। ওকে, এন্ড নেক্সট মোস্ট কমন সাইড এফেক্ট ব্রেক থ্রু ব্লিডিং। ওই যে স্পটিং, কেন? এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি হচ্ছিল তাই। সো মোস্ট কমন সাইড এফেক্ট কিন্তু এটাই হবে, বিকজ এন্ডোমেট্রিয়াল অ্যাট্রোফি হতে থাকবে, তাই মোস্ট কমন সাইড এফেক্ট হচ্ছে ব্লিডিং। আর ওসিপি হচ্ছে গিয়ে নট, দে আর ইউজুয়ালি নট টেরাটোজেনিক। এবার আমরা মিসড পিলের জন্য বলবো। মিসড হলে কি হবে? নাও ছক বানাও একটা, সেটা হচ্ছে নাম্বারস অফ মিসড পিল। সেকেন্ড, মিসড উইক, কোন উইকে মিস হয়েছে? মিসড নাম্বারস, মিসড পিল উইক। দেন আমরা কি করব? নেক্সট পিলস, নেক্সট কখন কি পিল নেব সেটা। ফাইনালি আমাদের দেখতে হবে লাস্ট হচ্ছে গিয়ে ব্যাকআপ, কোনো এক্সট্রা ব্যাকআপ লাগবে কিনা। নাও এটা আমরা কেন দেখছি? এখানে আমরা গিভেন ধরে নিচ্ছি যে দ্য কাপল ইজ হ্যাভিং সেক্স। যদি ওরা না করে কিছু, তাহলে আমার এই ব্যাকআপ ট্যাকআপের দরকারই নেই, রাইট? কারণ কিছু যখন আমার অ্যাক্টিভিটিস হচ্ছেই না, দেন হোয়াই উইল আই নিড? ওভুলেশনে যদি ভয়ই না থাকে তাহলে আমার দরকার নেই। বাট যদি ওটা সেক্সুয়ালি ইনভলভড হয় তখন আমাকে এগুলো খেয়াল রাখতে হবে, একটা ব্যাকআপ ইউজ করতে হবে, ঠিক আছে? সো এবার ধরো একটা পিল মিস হলো এনি উইক। নেক্সট পিল হচ্ছে অ্যাজ সুন এজ পসিবল। পরীক্ষাতে ফুল ফর্ম লিখবে, হ্যাঁ, এএসএপি ইউজ করবো। নেক্সট পিল যেমন তুমি ধরো প্রত্যেকদিন সকাল 8টায় নাও, বিকেলবেলা তোমার হঠাৎ 5টার সময় মনে পড়লো আজকে খাওয়া হয়নি, তখনই খেয়ে নিতে হবে। অ্যাজ সুন এজ পসিবল খেয়ে নিতে হবে যখন মনে পড়বে, ঠিক আছে? যে কোনো উইকে একটা পিল মিস হলে আই উইল ডু দ্যাট। ব্যাকআপ, কোনো ব্যাকআপ লাগবে না, কারণ তুমি অ্যাজ সুন এজ পসিবল খেয়ে নিচ্ছ। নেক্সট দুটো পিল। এবার দুটো পিল যদি মিস হয়, দুটো ভাগ আছে, একটা হচ্ছে ফার্স্ট এন্ড সেকেন্ড উইকে,
আরেকটা হচ্ছে থার্ড আর ফোর্থ উইক। না ভালো করে ভাবো, ফার্স্ট এন্ড সেকেন্ড উইকে যদি হয় তাহলে 2 pills ইনটু 2 days। মানে ধরো আমার আজকে একটা খাবার ছিল, গতকাল একটা খাওয়া ছিল, আজ একটা খাওয়া ছিল, আমি মিস করে গেছি, দুটোই মিস করে গেছি। হঠাৎ করে আবার মনে পড়েছে যে আমি খাওয়া হয়নি, তো আমি তখন কি করব, সঙ্গে সঙ্গে দুটো পিল ওই সময় খেয়ে নেব, তার পরের দিন আমি আরো দুটো পিল খাবো। ওটাই লিখছে 2 pills ইনটু 2 days। যখনই মনে পড়বে তখন থেকে 2 pills ইনটু 2 days। এইবার থার্ড এন্ড ফোর্থ উইকে যদি, অফকোর্স এই সময় যদি ওরা পপুলেট করে তাহলে আমাকে ব্যাকআপ হিসেবে ব্যারিয়ার ইউজ করতে হবে। ব্যারিয়ার মানে কন্ডোম, এগুলো ইউজ করতে হবে, ব্যারিয়ার মেথড ইউজ করতে হবে। নেক্সট থার্ড এন্ড ফোর্থ উইকে যদি মিস হয় তাহলে আমি সঙ্গে সঙ্গে নেক্সট প্যাক শুরু করব। কেন? বিকজ একটা প্যাকে দেয়ার আর 28, নরমালি দেখবে এরকম থাকে 28 থাকে, এরকম এরকম করে 28টা থাকে। তো এটা কেন থাকে? যাতে আমাদের গুনতে সুবিধা হয় যে কতদিন খাওয়া হলো। থার্ড এন্ড ফোর্থ উইকে যদি আমি খেয়ে মিস করে দিই তাহলে আমার পুরো সাইকেল গুলিয়ে যাবে, ওই দিন থেকেই আমাকে পুরো নতুন প্যাক শুরু করতে হবে। অ্যান্ড যেমন আমরা একটা করে দিনে খাচ্ছিলাম তেমনি করে খেয়ে যেতে হবে। এখানে আমি কি করতে হবে, ব্যারিয়ার ইউজ করতে হবে অফকোর্স। এন্ড ফাইনালি ধরো আমার 3টে মিস হয়ে গেল এনি উইক, তোমাকে এখানে তো কিছু বলার নেই, ব্যারিয়ার ইউজ করতেই হবে, ব্যারিয়ার মেথড ইউজ করতেই হবে। এন্ড দ্য সেম থিং উইল হ্যাপেন নেক্সট প্যাক, সঙ্গে সঙ্গে আমি নেক্সট প্যাক শুরু করব। যদি 3টে মিস হয়ে যায় আবার নতুন করে পুরো সাইকেল শুরু করতে হবে, ওই দুটো পিল একটা পিল এক্সট্রা নিয়ে ওভাবে কভার হবে না। সো দ্যাটস অ্যাবাউট ইওর মিসড পিল। যদি তোমার মিসড পিল হয় তাহলে তুমি কি করবে, এইটা করবে। ওকে, নেক্সট এবার কিছু নাম আমাদের এখানে পাওয়া যায়। আমাদের এখানে পাওয়া যায় মালা ডি আর মালা এন। লেখো মালা ডি মালা এন। আমাদের গভর্নমেন্ট সাপ্লাই যদি গাইনি ডিপার্টমেন্টে যাও দেখতে পাবে মালা ডি আর মালা এন এইগুলো পাওয়া যায়। সো কি কি আমাদের এখানে পাওয়া যায়? কম্পোজিশন। কম্পোজিশন হচ্ছে ফার্স্ট সো মোস্ট এখানে হচ্ছে লিভোনল জেস্টেল থাকে। সো এই যে এখানে কি থাকে মালা ডি বা মালা এনে ই প্লাস পি, একটা ইস্ট্রোজেন থাকবে একটা প্রোজেস্টেরন থাকবে। ইস্ট্রোজেন যেটা থাকে সেটা হচ্ছে ইথিনিল এস্ট্রাডিওল। কত এমজি? 30 এমজি, 30 এমজি ইথিনিল এস্ট্রাডিওল। এটা হলো ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন পার্ট, প্রোজেস্টেরন এখানে যেটা দেয় লিভোনরজেস্ট্রেল। ওকে, লিভোনরজেস্ট্রেল। তো দিস ইজ সেকেন্ড জেনারেশন প্রোজেস্টেরন পিলস, সেকেন্ড জেনারেশন প্রোজেস্টেরন। ওকে, এটা আমরা দেব খুব কম 0.15 এমজি। সরি এটা ভুল লিখেছি, এমসিজি হবে, সরি। নেক্সট হচ্ছে 0.15 এমজি, 0.15 এমজি, ওটা হবে 30 এমসিজি। এটা হচ্ছে আমার মালাডি আর মালা এন এর কম্পোজিশন। আরেকটা পাওয়া যায় আমাদের এখানে ইয়াসমিন। ওকে, তো ইয়াসমিন পাওয়া যায়। ইয়াসমিনে হচ্ছে গিয়ে কি থাকে, ফোর্থ জেনারেশন থাকে প্রোজেস্টেরন, এটা সেম থাকে। তো আরেকটা কি পাওয়া যায়, ইয়াসমিন, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ায় পাওয়া যায়। ইয়াসমিনে আমাদের কি থাকছে, ইথিলিন এস্ট্রাডিওল, সেম ফার্স্ট ইথিলিন এস্ট্রাডিওল, কিন্তু এখানে পরিমাণটা অন্যরকম থাকে 30 সেই, কিন্তু নিচের যেটা আরেকটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, সেটা হচ্ছে লিভোনরজেস্ট্রলের জায়গায় এখানে আমরা দেব ড্রোসপেরিনান। লেখো, বা অনেকে নো নো বলে, একই ব্যাপার, ড্রোসপেরিনান ড্রোসপেরিনান। এটা হচ্ছে কি আমরা কত থাকবে 3 এমজি, 3 এমজি। এখানে দেখো 0.15 এমজি আর এটা হচ্ছে 3 এমজি। ওকে, সো আমাদের ইন্ডিয়াতে মালাডি মালায়নটাই মেনলি পাওয়া যায়। তো এই হচ্ছে গিয়ে আমাদের কম্পোনেন্টস। একটাতে সেকেন্ড জেনারেশন ইউজ হয়, এটা কি ফোর্থ জেনারেশন প্রোজেস্টেরন, এটা হচ্ছে ফোর্থ জেনারেশন ড্রাগ। এই হচ্ছে আমাদের ই প্লাস পি মানে ইস্ট্রোজেন প্লাস প্রোজেস্টেরন কম্বাইন্ড পিলস। এবারে আমরা চলে যাব প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপটিভস।
প্রোজেস্টেরন অনলি কন্ট্রাসেপশনের মধ্যে কি কি বলেছিলাম, ফার্স্টে পিল হবে, তারপর একটা ইনজেকশন হবে, তারপর একটা ইমপ্লান্ট হবে বা হোয়াটএভার। আমরা পিল দিয়ে শুরু করব। সো প্রোজেস্টেরন অনলি পিলস, পিওপি। সো ন্যাচারাল ব্যারিয়ার না 4 নম্বর প্রোজেস্টেরন অনলি পিলস। ফার্স্টে ছিল ব্যারিয়ার, তারপরে ছিল হচ্ছে গিয়ে না সরি ন্যাচারাল মেথড, তারপর ছিল ব্যারিয়ার মেথড, তারপর ছিল ওইটা, তারপর এটা। সো প্রোজেস্টেরন অনলি পিলস। এখানে আমরা কি কি করব নাও, ইন্ডিকেশন কি হবে, ক্যান ইউজ ইস্ট্রো, কোনোভাবে তুমি ইস্ট্রোজেন ইউজ করতে পারছো না, ইস্ট্রোজেন ইনটলারেবল পেশেন্ট বা ইস্ট্রোজেনের যেসব কন্ট্রাইন্ডিকেশন ছিল, E+P এর যেসব কন্ট্রাইন্ডিকেশন ছিল, ইন সাম অফ দোজ কেসেস যেটা ইস্ট্রোজেনের জন্য প্রবলেম হচ্ছে, ইন দ্যাট কেসেস আমরা ইস্ট্রোজেন ইউজ করতে পারবো না। সো উইল বি ইউজিং প্রোজেস্টেরন অনলি পিলস। স্পেসিফিক্যালি হিস্ট্রি অফ যদি থ্রম্বোসিস থাকে, এগুলো হচ্ছে ইন্ডিকেশন কখন দেবো, ইস্ট্রোজেন ইনটলারেবিলিটি, হিস্ট্রি অফ থ্রম্বোসিস, দেন আর সাথে কি হিস্ট্রি অফ ওই যে হাইপার ট্রাইগ্লাইসেরিডেমিয়া, হাইপার ট্রাই এটা হলো একটা, আর আরেকটা হচ্ছে কোলেস্টেরোমিয়া। ঠিক আছে, সো সেম। নেক্সট হচ্ছে ব্রেস্ট ফিডিং ফিমেলস। যারা ব্রেস্ট ফিডিং ফিমেল হয় ওদেরকে আমরা প্রোজেস্টেরন অনলি পিলস আমরা দিতে পারি। ঠিক, তো দিস আর দ্য ইন্ডিকেশনস। মেকানিজম কি, মেকানিজম একটাই, মনে করো প্রোজেস্টেরন তোমার যখন আমরা মিউকাস মেমব্রেনে সার্ভিক্যাল মিউকাসের কথা বলছিলাম, প্রোজেস্টেরন ওটাকে থিক বানাচ্ছিল, তাই না? সো এটার মেকানিজম অফ অ্যাকশন এটাই। মেকানিজম অফ অ্যাকশন হচ্ছে ফার্স্ট হচ্ছে থিকেন্স সার্ভিক্যাল মিউকাস। thicken cervical mucus. Okay, and next আর ওকে ইনজেকশন আর ইমপ্লান্টস এর ঠিক আছে একসাথে, ওটা পরে বলছি তাহলে, কারণ ওর মধ্যে আমি একসাথে লিখে নিয়েছি। সো এবার ফেলিওরের জন্য কি হতে পারে, ধরো আমরা এটা ইউজ করেছি বাট ফেলিওর হয়ে গেছে। সো মোস্ট অফ দ্য কেসেস আমাদের একটুপি প্রেগন্যান্সির চান্স হতে পারে। সো ফেলিওর অফ প্রোজেস্টেরন অনলি পিলস ক্যান কজ failure can cause ectopic pregnancy or increased risk of ectopic pregnancy. Next, তার সাথে হচ্ছে আরেকটা পয়েন্ট কি, এটা হচ্ছে this is not a emergency contraception, this is not an emergency contraception. This is not an emergency contraception. ওটা যেমন আমার emergency contraception, but this is not an emergency contraception. Okay, so that's all about progesterone only pills. এবার হ্যাঁ, ওষুধ আমাদের এখানে লাইক কি ওষুধ আমাদের এখানে পাওয়া যায়, সিরাজেট, লেখো CRA ড্রাগ, ZETTE, সিরাজেট অ্যাকচুয়ালি কি থাকে, সিরাজেট হচ্ছে আমাদের ব্র্যান্ড নেম, যে লাইক প্যান্টোপ্রাজোল আর প্যান40 ঠিক তেমনি এখানে সিরাজেট হচ্ছে ব্র্যান্ড নেম। মেন ওষুধ ভেতরে জেনেরিক ওষুধটা কি আছে, ডেসোজেস্ট্রেল, দেখো নাও ডেসোজেস্ট্রেল ইজ থার্ড জেনারেশন এবার ডেসোজেস্ট্রেল কত থাকবে, 75 mg। ওকে, আর মোড অফ ফাংশন অফকোর্স ইনহিবিট ওভুলেশন। আর এর হচ্ছে গিয়ে মোড অফ ফাংশন হচ্ছে ইনহিবিট ওভুলেশন, এই যে ডিসোজেস্ট্রেল যেটা দেয় তার। ঠিক আছে, আর আরেকটা মোড অফ ফাংশন আমাদের তার সাথে কি হয়, পিওপির নিজস্ব থিকেন সার্ভাইকাল মিউকাস, বিকজ প্রোজেস্টেরন সেটাই করে, রাইট? সো ইনহিবিট ওভুলেশনও তুমি এখানেও লিখতে পারো, একই ব্যাপার। হ্যাঁ, তো ইনহিবিট ওভুলেশন দুটো মোড অফ অ্যাকশন, ইনহিবিট ওভুলেশন এন্ড থিকেন সার্ভাইকাল মিউকাস। তো এই হচ্ছে কি আমাদের ট্যাবলেটস বা পিলস।
এবার আমরা চলে যাব আমাদের নেক্সট আছে ইনজেকশন। ওকে, সো ইনজেকশন, ও সরি, কন্ট্রাইন্ডিকেশনটা বলা হয়নি। কন্ট্রাইন্ডিকেশন সেম, আনডায়াগনোজড ভ্যাজিনাল ব্লিডিং, আনডায়াগনোজড ভ্যাজিনাল ব্লিডিং কেন? কারণ প্রোজেস্টেরনের জন্য মনে করো কি বলেছিল, থার্ড আর ফোর্থ উইকে স্পটিং হতে পারে, তাই না? সো ওখানেও যদি থার্ড আর ফোর্থ উইকে স্পটিং হয়, ইফ দেয়ার ইজ আনডায়াগনোজড ভ্যাজিনাল ব্লিডিং, আমার প্রবলেম হবে ডায়াগনোজ করতে। নেক্সট হচ্ছে ব্রেস্ট সিএ। নেক্সট লিভার ডিসঅর্ডার, ওই আগে যেগুলো ছিল ওর মধ্যে থেকে কিছু কিছু ফিল্টার করা। কেন ফিল্টার করা? বিকজ ওখানে দুটোর প্রবলেমের জন্য হচ্ছিল, আইদার ইস্ট্রোজেন অর প্রোজেস্টেরন। এখানে যেহেতু শুধু প্রোজেস্টেরনের জন্য হচ্ছে, সো সাম কন্ট্রাইন্ডিকেশনস ইজ ফিল্টার্ড, হুইচ ওয়াজ অনলি বিকজ অফ প্রোজেস্টেরন, সেগুলো ফিল্টার করা। তো লিভার ডিসঅর্ডার। নেক্সট লিভার ডিসঅর্ডারের সাথে হিস্ট্রি অফ থ্রম্বোসিস। নেক্সট হচ্ছে প্রেগন্যান্সি। অফকোর্স প্রেগন্যান্সিটা ওরা কেন লিখেছে জানি না, প্রেগন্যান্সিতে আমি কেন খাবো, হয়েই যখন গেছি আমি আর কেন খাবো জানি না, ওরা লিখেছে আমিও লিখে দিয়েছি, গাইনি বই থেকে বানানো, ওরা লিখেছে আমিও লিখে দিয়েছি। হ্যাঁ, সো অফকোর্স প্রেগন্যান্সি কন্ট্রাইন্ডিকেশন, বাট দিস ইজ নট ফিজিবল। লাইক যেটা দরকার সেটাই যখন হয়ে গেল, তাহলে আর আমার খেয়ে কি লাভ? লেখার কোনো দরকার আছে আমি জানি না, লিখেছে লেখো। নেক্সট ইনজেকশন। ও হ্যাঁ, ভালো কথা। লাইক আরেকটা ফাংশন হচ্ছে কি, আর কি ডিজিজকে প্রিভেন্ট করে, প্রিভেন্টস পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি কে প্রিভেন্ট করে, ঠিক। আর তার সাথে মোস্ট কমন সাইড এফেক্ট কি হতে পারে বলো? ব্লিডিং। ঠিক যেমন আগেরটাই হচ্ছিল, কমন ব্লিডিং ইজ দ্য মোস্ট কমন সাইড এফেক্ট। আর প্রিভেন্টস পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, পিআইডি প্রিভেন্ট করে, ব্লিডিং হচ্ছে মোস্ট কমন সাইড এফেক্ট। এই হয়ে গেল আমাদের পিল। এবার ইনজেকশন আমাদের একটাই হয়, ডিএমপিএ, ডাই মিথাইল প্রোজেস্টেরন অ্যাসিটেট, ঠিক আছে, ডিএমপিএ। ইনজেকশনটার নামই হচ্ছে ডিএমপিএ, আর পুরো ওষুধটার নাম কি, ডাইমিথাইল প্রোজেস্টেরন অ্যাসিটেট। এটা হচ্ছে কি আমাদের ইনজেকশন। কত? 150 mg। কোন রুটে দেয়? আইএম রুটে দেবো, 150 mg দেবো। নেক্সট হচ্ছে কতদিন অন্তর অন্তর দেবো? এভরি 3 months। এভরি 3 months আমরা দেবো। নেক্সট হচ্ছে গিয়ে আর মোড অফ অ্যাকশন, ইনহিবিট ওভুলেশন। প্রোজেস্টেরন ইনহিবিট ওভুলেশন একটা থাকবেই, ঠিক আছে। ওকে, সো এটা হচ্ছে এটা। এইবার এখানে হচ্ছে আদার বেনিফিটস। ফার্স্ট বেনিফিটস হচ্ছে কন্ট্রাসেপশন। হোয়াট আর দ্য আদার বেনিফিটস? আর কি বেনিফিটস আছে? দেয়ার আর সাম আদার বেনিফিটস, লেখো। ডিক্রিজড সিজার। কিভাবে হয় জিজ্ঞেস করবে না, এগুলো বড় হয়ে পড়বে। হ্যাঁ, কারণ এখন তোমাদের এত কিছু নেই, শুধু যদি আসে বাই চান্স লেখার জন্য। সো ডিক্রিজড আদার বেনিফিটস হচ্ছে ডিক্রিজড রিস্ক অফ সিজার। নেক্সট হচ্ছে ডিক্রিজড আরএফবিসি সিকলিং। এগুলো তোমরা প্যাথোলজিতে সব পাবে, কেন কি হচ্ছে, ঠিক আছে, নেক্সট ইয়ারই পাবে। নেক্সট হচ্ছে তোমাদের ল্যাকটেশন। ওকে, সো ল্যাকটেশনের ক্ষেত্রে কি হবে? ল্যাকটেশনে একটু অসুবিধা করবে। নেক্সট আরেকটা যেটা তোমাদের অলরেডি বলাই ছিল, ইনহিবিট ওভুলেশন। তো হচ্ছে কি, সরি ইনহিবিট ওভুলেশন তো মোড অফ অ্যাকশন, প্রিভেন্টস পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এই যে এখানেও ছিল একই ব্যাপার হবে। হ্যাঁ, এই হয়ে গেল ব্যাপার। এইবার এটা হচ্ছে কি আমার ইনজেকশন, ডিএমসিএ 150 mg এভরি 3 months, ডিএমপিএ ডাইমিথাইল প্রোজেস্টেরন অ্যাসিটেট। এই হচ্ছে ব্যাপার। এইবার ডিসঅ্যাডভান্টেজেস, কখন আমি ইউজ করব না, বা সরি ডিসঅ্যাডভান্টেজ মানে কি কি অসুবিধা হতে পারে। ইটস নট কন্ট্রাইন্ডিকেশন। হোয়াট আর দ্য ডিসঅ্যাডভান্টেজেস? সো এটুকুলো হচ্ছে অ্যাডভান্টেজ। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কি কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মানে কি কি বাজে সাইড এফেক্ট থাকতে পারে। অস্টিওপোরোসিস হয়। নেক্সট ডিসঅ্যাডভান্টেজ, ওয়েট গেইন হতে পারে। পিওপি ইনজেকশন ইউজ করলে বা পিল ওয়েট গেইন।
ওয়েট গেইনের সাথে আর কি হতে পারে? ডায়াবেটিস মেলাইটাস, ডিএম। নেক্সট আর কি? নেক্সট পয়েন্ট হচ্ছে রিভার্সাল অফ ফার্টিলিটি। রিভার্সাল অফ ফার্টিলিটি হবে 1 to 1.5 ইয়ার্স, 1 থেকে 1.5 বছরে রিভার্সাল হয়ে যায়। রিভার্সাল যদি তুমি না খাও বা না নাও, তাহলে রিভার্সাল অফ ফার্টিলিটি হবে 1 to 1.5 years. This is the reversal of fertility. নেক্সট হচ্ছে আমাদের এখানে কি নামে পাওয়া যায়? অন্তরা। ইন্ডিয়াতে পাওয়া যায়, ইন্ডিয়া অন্তরা ওটার নাম হয়, ঠিক আছে? অন্তরা পাওয়া যায় সব জায়গায়, গভর্নমেন্ট সাপ্লাইও থাকে, অ্যাভেলেবেল ইন ইন্ডিয়া। ইন্ডিয়াতে এই অন্তরাটাই পাওয়া যায়, ঠিক আছে? নেক্সট ইমপ্লান্ট। এবারে আমরা ইমপ্লান্টসে চলে যাই। সো কিছু আমার ইনজেকশন এন্ড ডিএমপিএ এভরি 3 মান্থস। এটা অ্যাডভান্টেজ হচ্ছে সিজার কমাবে, আরবিসি সিকলিং কমাবে, ল্যাকটেশনের ক্ষেত্রে কিছু হেল্প করবে, এন্ড প্রিভেন্টস পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ। এটা কমটা আমি মুছে দিয়েছি, হেল্প করে, এটা আগে ফ্লোতে লিখে দিয়েছিলাম। ইন্ডিয়াতে অন্তরা নামে পাওয়া যায়। নেক্সট ডিসঅ্যাডভান্টেজ, কি কি সাইড এফেক্টস, বাজে সাইড এফেক্টস হতে পারে, কি কি ডিসঅ্যাডভান্টেজ আছে? ওয়েট গেইন হতে পারে, ডায়াবেটিস। ওয়েট গেইন হলে একটা ডায়াবেটিস মেলাইটাস সবসময় একটা সন্দেহ করবে পাশে। শুধু এটার ক্ষেত্রে আরো অনেক জায়গাতেই দেখবে ওয়েট গেইন থাকলে একটা ডায়াবেটিস মেলাইটাস পাশে থাকে, হ্যাঁ, কারণ সিভিলার ওয়েট গেইন হয়ে গেলে এমনি ডায়াবেটিস হওয়ার চান্স থাকে। নেক্সট হচ্ছে রিভার্সাল অফ ফার্টিলিটি হবে 1 to 1.5 ইয়ার্স। আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অস্টিওপোরোসিস। এই হচ্ছে ব্যাপার। এইবার নেক্সট হচ্ছে ইমপ্লান্ট। ইমপ্লান্ট হচ্ছে খুব সুবিধা। ইমপ্লান্ট আমরা কি করতে পারি? এইখানে আমরা রেখে দিতে পারি প্যাচ রেখে দিতে পারি, ঠিক আছে? সবচেয়ে সুবিধা, দিস ইজ সাস্টেইনড রিলিজ। বা ওকে, অনেক ওষুধে দেখবে যেমন গ্লুকোনল এসারটার মানে কি? দ্যাট ইজ সাস্টেইনড রিলিজ, মানে তুমি একটা দিয়ে রেখেছো, ও নিজের মতো এভরিডে ইট ইজ রিলিজিং সাম সার্টেন অ্যামাউন্ট, ওই জন্যই বলছে সাস্টেইনড রিলিজ। তো এখানেও হচ্ছে আমার সাস্টেইনড রিলিজ করে, এই একই মেকানিজমে এটা চলে। ওকে, তো এখানে আবার কি ইউজ করা হয়? ইফোনরজেস্ট্রল। দেখো ইফোনরজেস্ট্রল। তো নরজেস্ট্রল নামের ড্রাগটা প্রত্যেক জেনারেশনেই আছে। একটা সেকেন্ড জেনারেশন পেয়েছি লিভোনর, একটা থার্ড জেনারেশন পেয়েছি ডেসো, একটা ফোর্থ জেনারেশন এটা ইফোনরজেস্ট্রল। আরেকটা ছিল ডসপেরিনন, দ্যাট ইজ অলসো ফোর্থ জেনারেশন। So that's fourth generation progesterone, ephonolgestrel used in implants. Next, ও হ্যাঁ, কত mg? 68 mg হয়ে গেল। এইবার রিলিজ, প্রত্যেক দিনে কত করে রিলিজ করবে? 67 mcg পার ডে। রিলিজ রেট কত? এটা রিলিজ রেট এটা। এবার কতদিন পরে পরে চেঞ্জ করবে? এভরি 3 ইয়ার্স। কেন? 3 ইয়ারে মোটামুটি কতদিন থাকে? 3 3 9 318, মানে অ্যারাউন্ড 1100, 1000 আশেপাশে। দেখো 67 mcg আর 68 mg ভাগ করলে 1000 হয় তো মোটামুটি, ভালো করে ভাবো, তাই তো? আর 3 বছর মানে 3 into 365, মানে অ্যারাউন্ড 1000 দিন। তো ওটাই বলছে যে এভরি 3 ইয়ার্সে তোমাকে চেঞ্জ করে দিতে হবে। কখনো যদি ভুলে যাও কতদিনে চেঞ্জ করবে, একটু ভাগ করে দেবে, ঠিক আছে? এই শুধু এখানে নয়, যে কোনো এরকম যদি এভরি ডে রিলিজ হচ্ছে বা এভরি মান্থ কিছু একটা যদি এভরিডে রিলিজের কিছু দেওয়া থাকে, পাতি তোমার ভাগ করে দেবে, বেরিয়ে যাবে। কখনো ভুলে যেতেই পারো কত দিনে, তখন ওটা ভাগ করে দেবে। নেক্সট, যত দিন বেরোবে সেই অনুযায়ী লিখে দেবে। নেক্সট, ওটা ঠিকই হবে, এখানে কিছু করার নেই, তুমি একদম পারফেক্ট জিনিসটাই করছো, তাই না? সো ওটা ঠিক হতেই হবে। নেক্সট হচ্ছে তোমার আরেকটা, যেটা কি, হ্যাঁ, মোড অফ অ্যাকশন হচ্ছে ওভুলেশন প্রিভেন্ট করে। একই জিনিস, কারণ সব আমি প্রোজেস্টেরন দিচ্ছি, একই হবে। সো প্রিভেন্টস ওভুলেশন ইজ মোড অফ অ্যাকশন। প্রিভেন্টস ওভুলেশন। নেক্সট হচ্ছে গিয়ে তোমার দু রকম পাওয়া যায়, देयर আর টু টাইপস। কি কি? একটা হচ্ছে গিয়ে তোমার রেডিও ওপেক, আর একটা হচ্ছে রেডিও লুসেন্ট। তো রেডিও লুসেন্টটার জন্য আমরা একটা এক্সট্রা জিনিস ইউজ করি, ওকে, আর রেডিও ওপেকটার জন্য যেটা মেন কেমিক্যাল সেটাই থাকে। সো রেডিও লুসেন্টটা আমাদের এখানে পাওয়া যায় না, এটা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে পাওয়া যায়, একটু ডেভেলপ কান্ট্রিতে পাওয়া যাবে। সো দে ক্যান বি রেডিও। দেখো রেডিও লুসেন্ট কেন? বিকজ ধরো তোমার এক্স রে হচ্ছে বা কিছু হচ্ছে, ওখানে কিন্তু তোমার দেখা যাবে রেডিয়েশন। রেডিও লুসেন্ট মানে দেখা যায় না।
তো অনেকে কি হয় কনসাস ফিল করে, তো তারা রেডিওলুসেন্ট ইউজ করতে পারে, আর অনেকে যাদের প্রবলেম নেই তারা রেডিও ওপেক ইউজ করবে। সো দু রকম হয়, রেডিওলুসেন্ট এন্ড রেডিও ওপেক। ওপেকের কোনো সমস্যা নেই, রেডিও ওপেকের জন্য তোমার মেন কেমিক্যাল ইথেনোজেস্টল সেটাই থাকবে, বাট রেডিওলুসেন্ট বানানোর জন্য একটা এক্সট্রা কেমিক্যাল দেওয়া হয়। সেই এক্সট্রা কেমিক্যালটার নাম হচ্ছে, লেখো, নেক্সাপ্ল্যানন। নেক্সাপ্ল্যানন। ইন্ডিয়াতেই রেডিও ওপেকটাই মেনলি পাওয়া যায়, নেক্সাপ্ল্যানন এটা আমরা দিই, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে লাইক এর হচ্ছে গিয়ে মেন জিনিসটা হলো, সুবিধা হলো অ্যাডভার্স এফেক্ট খুব একটা নেই, শুধুমাত্র কিছু সাইড এফেক্টস আছে ইনজেকশনের, সেটা হচ্ছে ওয়েট গেইন আর অস্টিওপোরোসিস। নেক্সট হচ্ছে রিটার্ন অফ ফার্টিলিটি, কতদিন? অন্যান্য যে এগুলো ছিল লাইক 1 to 1.5 ইয়ার্স, তার আগে বলছে যে বিফোর দ্য আদার প্রোজেস্টেরন কন্ট্রাসেপটিভস, এভাবেই লেখা ছিল। ওকে, সো অ্যারাউন্ড 1 ইয়ার এরকম লিখবে, ঠিক আছে, অ্যারাউন্ড 1 ইয়ার লিখবে। সো রিটার্ন অফ ফার্টিলিটি অ্যারাউন্ড 1 ইয়ার। নেক্সট হচ্ছে ইয়েস, এখানে আর কি আছে দেখি, ঠিক আছে আর কিছু নেই, ঠিক আছে হয়ে যাবে। নেক্সট হচ্ছে আমাদের এই হয়ে গেল আমাদের প্রোজেস্টেরন অনলি। প্রোজেস্টেরন অনলির মধ্যে পিলস, ইমপ্ল্যান্টস আর হচ্ছে গিয়ে ইনজেকশনের ডিএমপিএ। এবারে আমরা চলে যাব, এরপরে ছিল আইইউসিডি, অনেক জায়গায় আইইউডি লেখা থাকে, ইন্ট্রা ইউটেরাইন কপার ডিভাইসেস না, কিন্তু ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস। বিকজ ফার্স্ট জেনারেশন যখন বেরিয়েছিল লিপিস লুপ, তোমরা হয়তো আগে পড়েছো, ওখানে কোনো কপার থাকতো না, কপার ওয়াজ অ্যাডেড ফ্রম সেকেন্ড জেনারেশন। ফ্রম থার্ড জেনারেশন ওরা একটা হরমোন অ্যাড করেছে, ঠিক আছে। সো এবার আমরা যাব আইইউ, ইন্ট্রাইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইসেস, আইইউসি। ফার্স্ট জেনারেশন হচ্ছে একদম সবচেয়ে প্রাচীন, অ্যানসিয়েন্ট আইইউসিডি। এটা হচ্ছে লিপিস লুপ, এটা হচ্ছে ইনার্ট, নন মেডিকেটেড, এটা নন মেডিকেটেড, কোনো ওষুধ দেওয়া থাকে না, এন্ড দিস ইজ অলসো ইনার্ট। ওকে, সো এখানে এটা লিপিস লুপটা কিরকম দেখতে হয়, এরকম দেখতে হয়, দেখো নিচে এটা কি সুতো, ওয়্যার। কেন দেওয়া হয় এটা? যাতে আমার বার করতে সুবিধা হয়, রাইট। আর এটা একটা ইন্ডিকেটর হিসেবেও কাজ করে। অনেক সময় আমরা ইউএসজি-তে যদি আমরা মানে ইউএসজি-তে তো দেখতে পাই, অনেক সময় আমরা দেখবে যদি বেরিয়ে আসে বা অনেক সময় যদি খুলে আসার চেষ্টা করে, তো উই ক্যান সি, ওকে, ভ্যাজাইনার যদি তুমি চেক করো দেখবে এইটা তুমি দেখতে পাবে, এটা যেহেতু লোয়ার এন্ডে থাকে এটা দেখতে পাবে। সো তখন আমরা ওইটা ধরে আইদার বার করে দিই বা ডাক্তারখানায় গিয়ে ওরা আবার সেট করে দেয়, ঠিক আছে। সো এটা হচ্ছে লিপিস লুপ, এরকম হয়। নেক্সট সেকেন্ড জেনারেশনে আমার টি আসতে শুরু করলো, যে টি শেপটা দিল ওটা সেকেন্ড জেনারেশন থেকে আসতে শুরু করলো। সেকেন্ড জেনারেশনের নাম হচ্ছে CU380A। এই 380টা মানে কি, হোল যে টি, এই হোল যে টিটা আছে, এই টিটার টোটাল সারফেস এরিয়া হচ্ছে 380 মিলিমিটার স্কোয়ার, সেই জন্য এই এটা দিয়েছে, ঠিক আছে। সো নেক্সট হচ্ছে থার্ড জেনারেশনে এখানে আমরা কপার অ্যাড করেছি। কপার কি স্পার্মিসাইড হিসেবে কাজ করে, হ্যাঁ। নেক্সট হচ্ছে থার্ড জেনারেশনে আমাদের এর সাথে আবার হরমোন অ্যাড করছে, ওকে, হরমোন অ্যাড করছে। কপার অ্যাক্টস অ্যাজ এ টক্সিক কেমিক্যাল টু দা স্পার্ম। থার্ড জেনারেশনে আমার কি কি হরমোন অ্যাড করে, তো এই কপার থাকবে তো অবশ্যই থাকবে, তার সাথে আমার কিছু হরমোন থাকবে, প্রোজেস্টেসাইড। সো হরমোনস কন্টেইন প্রোজেস্টেসাইড হচ্ছে এক ধরনের হয়, আরেক ধরনের হয় সেটার নাম হচ্ছে মিরেনা, MIRENA। আমাদের এখানে প্রোজেস্টেসাইডটাই মেনলি পাওয়া যায়, ঠিক আছে। এইবার সেখানে হচ্ছে রিলিজ রেট,
রিলিজ রেট কি হবে, এই যে আমরা হরমোন গুলো দেওয়া আছে এটাকে রিলিজ রেট থাকে থার্ড জেনারেশনে 50 mcg পার ডে, 50 mcg per day, that is the release rate of this hormone progesterone, okay, 50 mcg per day কি বলবো ওটাকে মিরেনা। এবার নেক্সট হচ্ছে লাইক কাজ কি, মোড অফ অ্যাকশন। এবার দেখো মোড অফ অ্যাকশনের কাজ হচ্ছে কপারের কাজ হচ্ছে কি, ফার্টিলাইজেশন অফ ওভাম প্রিভেন্ট করে, কিভাবে স্পার্মের জন্য টক্সিক এনভায়রনমেন্ট তৈরি করে, সো ফার্টিলাইজেশন করতে দেবো না। নেক্সট মিরেনা হচ্ছে গিয়ে অ্যাট্রফি অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস। ভালো করে মনে করো গ্ল্যান্ডস এরও কিছু ছিল, যে গ্ল্যান্ডস গুলো এরকম যাচ্ছিল, প্রথমে ইলংগেট হচ্ছিল, তারপরে ফাইনাল থেকে ফুললি এ হচ্ছে, এই যে গ্ল্যান্ডস গুলো অ্যাট্রফি হয়ে যায়। সো গ্ল্যান্ড যদি অ্যাট্রফি হয়ে যায় কি ধরনের ফ্লুইড সিক্রিট হতো, ক্লিয়ার ফ্লুইড, ওপেক ফ্লুইড। তো ক্লিয়ার ফ্লুইড গুলো সিক্রিট হবে না, গ্ল্যান্ডুলার সিক্রিশন হবে না এন্ডোমেট্রিয়ামে। সো মিরেনার ফাংশন হচ্ছে, দেখো মিরেনার মধ্যে কি আছে, কপারও আছে। সো কপারের স্পার্মিসাইডাল ফাংশন একটা থাকবে, হরমোনের আরেকটা ফাংশন থাকবে, সেই ফাংশনটা হচ্ছে অ্যাট্রফি অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস। এন্ডোমেট্রিয়াল অ্যাট্রফি বললে মাসকুলার অ্যাট্রফি, এন্ডোমেট্রিয়াল বা ওয়াল অ্যাট্রফি, আর এটা হচ্ছে অ্যাট্রফি অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস, অ্যাট্রফি অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবারে আলটিমেটলি এটা তাহলে কি কাজ হবে, এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস যদি অ্যাট্রফি হয় তাহলে আমার ইমপ্লান্টেশনে হেল্প করে, সরি হেল্প কেন, ক্ষতি করবে, করতে দেবে না, প্রিভেন্ট করবে। সো প্রিভেন্টস ইমপ্লান্টেশন। তো দুটো ফাংশন আছে, একটা হচ্ছে বাই প্রিভেন্টিং ইমপ্লান্টেশন, আর আরেকটা হচ্ছে প্রিভেন্টিং ফার্টিলাইজেশন বাই ক্রিয়েটিং টক্সিক এনভায়রনমেন্ট অফ দ্য স্পার্ম। এবার দেখো এটা কোথায় থাকে, এটা মেইনলি আমাদের ইউটেরাসটা এরকম আছে, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, এরকম ভাবে থাকে, তাই না? দেখো এক্সাক্ট পজিশনটা কোথায়, এরকম জায়গায় আমার হচ্ছে ওভাম এসে ওয়েট করে, এগটা এসে ওয়েট করে। হ্যাঁ, আমরা আগের দিনই বলেছি এই ফ্যালোপিয়ান টিউবে স্পার্মটা যাচ্ছে, এইখানে মিট হয়, রাইট? এইবার কেন আমরা এখানে ফার্টিলাইজেশন, মানে স্পার্মের জন্য তো এনভায়রনমেন্টাল কেমিক্যাল তৈরি করে, বাট কেন এরা বারবার বলছে যে ফার্টিলাইজেশন প্রিভেন্ট করে, বিকজ এই এনভায়রনমেন্টটা কোথায় আছে, অ্যারাউন্ড দ্য প্লেস অফ ফার্টিলাইজেশন, তাই ওরা অনেক জায়গায় ইউজ করেছে যে প্রিভেন্টস ফার্টিলাইজেশন। বাট অ্যাকচুয়াল মেকানিজমটা হলো কপার ইজ তোমার ভেরি মাচ টক্সিক টু দ্য স্পার্ম, ঠিক আছে? সো সিন্স দে আর টক্সিক টু দ্য স্পার্ম, দে উইল বি প্রিভেন্টিং লোকাল স্পার্মস, তাই না? লোকাল স্পার্মকে ওরা মেরে দেবে, thus they will be preventing fertilization. And যদি বাই চান্স হয়েও যায়, নিচে চলেও আসে, অ্যাট্রফি অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ডস যদি ঠিকঠাক না, মানে অ্যাট্রফি অফ এন্ডোমেট্রিয়াল গ্ল্যান্ড যদি হয়, তাহলে আমার ইমপ্লান্টেশন ঠিক করে হবে না, ঠিক আছে?